আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা নবম অধ্যায়ের ৩ নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো ৩ নাম্বার সৃজনশীল প্রশ্নটি কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় ব্যয় এবং অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধকরণ এই বিষয়গুলো আমরা শিখব। তো মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলো? স্থায়ী সম্পদ কি মূলধন জাতীয় প্রাপ্তি, না মূলধন জাতীয় প্রদান, বা সমাপনী মজুত পণ্য মুনাফা জাতীয় ব্যয়ের সাথে সমন্বয় হবে কি হবে না, বা সমন্বয় হলে কিভাবে সমন্বয় হবে, সেই বিষয়গুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে শিখব। পাশাপাশি অশুদ্ধ রেওয়ামিলকে কিভাবে শুদ্ধ করতে হয় সেটিও আমরা ভালোভাবে শিখব। আশা রাখি ধৈর্য সহকারে আমার সাথে থাকবে এবং ক্লাসটাকে এনজয় করবে। তো প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নেব। কি বলা আছে? মেসার্স সালেহ অ্যান্ড কোন এর হিসাবরক্ষক কর্তৃক প্রস্তুতকৃত রেওয়ামিলটির কিছু অসামঞ্জস্য পরিলক্ষিত হয়। কিছু অসামঞ্জস্য পরিলক্ষিত হয়। এই ত্রুটিপূর্ণ রেওয়ামিলটির নিচে দেওয়া হলো। কি কি দেওয়া আছে দেখো। অসামঞ্জস্য মানে অশুদ্ধ রয়েছে, বা ডেবিট হওয়ার কথা ডেবিট করে রাখা হয়েছে ক্রেডিট, বা ক্রেডিট হওয়ার কথা ডেবিট করে রাখা হয়েছে, এরকম অসামঞ্জস্য রয়েছে। তাহলে এখানে কি দেওয়া আছে? প্রারম্ভিক মজুত পণ্য, এটি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে, এটা মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে যাবে। 34,000 টাকা, এটা ব্যয়, এটা ডেবিটে হবে। ক্রয় 1 লক্ষ টাকা, এটাও ব্যয়, এটা ডেবিটে হবে। বেতন এটাও ব্যয়, এটা ডেবিটেই হবে। প্রদেয় হিসাব, এটি হলো চলতি দায়, সকল প্রকার দায় কি হয়? ক্রেডিটে হয়, তাহলে এটা ক্রেডিটে যাবে। এই 40,000 টাকা, এটা কিন্তু অসামঞ্জস্য রয়েছে, 40,000 টাকা এটা ক্রেডিটে যাবে। প্রাপ্য হিসাব, এটি চলতি সম্পদ, সকল প্রকার সম্পদ ডেবিট হয়, তাহলে এটা ডেবিট ঠিকই আছে। ব্যাংক জমার উদ্বৃত্ত, এটাও চলতি সম্পদ, তাহলে সকল প্রকার সম্পদ ডেবিট হবে, তাহলে এই 45,000 টাকা এটা ভুল আছে, এটা ডেবিটে বসাইতে হবে। আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে তার ফেরত ডেবিট হবে, তাহলে এটা ডেবিট, এটা ঠিকই আছে। এরপরে জাহাজ ভাড়া, এটা একটা ব্যয়, এটা জাহাজ ভাড়া ব্যয়, ব্যয় হলে কি হয়? ডেবিট হয়, তাহলে আমাকে কি করতে হবে? এটা ডেবিটে লিখতে হবে, এটা ভুল লেখা আছে। এরপরে দেখো প্রদেয় বিল, প্রদেয় বিল মানে চলতি দায়, এটি চলতি দায়, সকল প্রকার দায় ক্রেডিট হয়, তাহলে এটা ক্রেডিটে লিখব। গৃহীত ঋণ, ঋণ গ্রহণ করা হয়েছে, এটা দায়, এই দায়টা এটা ক্রেডিটেই হবে, ঠিক আছে। তবে ঋণ যদি গ্রহণ করা হয় দীর্ঘমেয়াদী, তাহলে সেটিকে মূলধন জাতীয় প্রাপ্তি বলা হয়, অর্থাৎ যে লেনদেনের ফলে টাকা পাওয়া যায় সেটি হলো মূলধন জাতীয় প্রাপ্তি এবং দীর্ঘমেয়াদী সুবিধা দিবে। আবার যে লেনদেনের ফলে টাকা চলে যায় এবং দীর্ঘমেয়াদী সুবিধা দেয় সেটি হলো মূলধন জাতীয় প্রদান, ঠিক আছে। যেমন আসবাবপত্র, দালান কোঠা, অফিস সরঞ্জাম, এগুলো টাকা চলে যায় এগুলো অর্জন করতে হলে, তাহলে এগুলো মূলধন জাতীয় প্রদান, ঠিক আছে, এগুলো কিন্তু মূলধন জাতীয় প্রদান হবে। যেমন দেখো দালান কোঠা দেওয়া আছে 55,000 টাকা, এটা স্থায়ী সম্পদ, ডেবিট হবে, বাট এটি মূলধন জাতীয় প্রদান, এটা কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তিতে আসবে না। বরাদ্দকৃত বরাদ্দকৃত বাট্টা বা প্রদত্ত বাট্টা একই জিনিস, এটি ব্যয়, ব্যয় হলে ডেবিটে হবে, ঠিক আছে, এটা ডেবিটে হবে। সরি, আমার এই যে দালান কোটাটা এটা ঠিক আছে, আমরা যেটা ভুল আছে সেটা মার্ক করতেছি, হ্যাঁ। তারপরে এটার গৃহীত ঋণ, এটাও ঠিক আছে, হ্যাঁ, এটাও ক্রেডিটেই হবে, ওকে। তারপরে এইবার আসো, এরপরে দেখো মূলধন, মূলধন হলো মালিকানা সত্ত্ব, মূলধনটা এটা ক্রেডিটেই হবে, এটাও কিন্তু ক্রেডিটেই হবে, তাহলে এটাও আমরা ঠিকই আছে, এটাও ঠিকই আছে, কিন্তু এই মূলধনটা মূলধন জাতীয় প্রাপ্তিতে যাবে, হ্যাঁ। এরপর বিক্রয়, বিক্রয় হলো আয়, আয় হলেও ক্রেডিটে যায়, তাহলে এটা ঠিক আছে। বহিঃফেরত, বহিঃফেরত মানে ক্রয় ফেরত, ক্রয় ডেবিট, তাহলে তার ফেরত ক্রেডিট হবে, তাহলে এটা ক্রেডিট হওয়ার কথা, এটা ক্রেডিটে যাবে। মণিহারি, এটা একটা ব্যয়, এটা ডেবিটে যাবে। তারপরে কমিশন, এটা একটা ব্যয়, এটা ডেবিটে যাবে, ঠিক আছে। তারপরে সন্দেহজনক দেনা সঞ্চিতি, সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট হবে, শুধুমাত্র পাওনাদার বাট্টা সঞ্চিতি ডেবিট হবে, তাহলে এইটা ক্রেডিট হওয়ার কথা, এটা ক্রেডিটে যাবে। তো এই কয়েকটা যেগুলো আন্ডারলাইন করছি, এই কয়েকটা অসামঞ্জস্য। এবার আসো আমরা ক নম্বর প্রশ্নটা দেখি। ক নম্বর প্রশ্ন বলা আছে মেসার্স সালেহ অ্যান্ড কোন এর মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি বললে মূলধন এবং যদি কোনো ঋণ গ্রহণ করা হয় দীর্ঘমেয়াদী তাহলে সেটা হবে, তাহলে এই যে গৃহীত ঋণ আছে তাহলে এইটা হবে, তাহলে 13,000 আর 67,000, তাহলে এটার অ্যান্সার করবো কিভাবে? মেসার্স সালেহ অ্যান্ড কোন এর মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ, তো কি কি আছে দেখো, মূলধন জাতীয় প্রাপ্তি আছে গৃহীত ঋণ 13,000 টাকা আর মূলধন আছে 67,000 টাকা, মোট যোগ করলে কত হবে? 80,000 টাকা, এটি হলো মূলধন জাতীয় প্রাপ্তি। এবার আসো খ নম্বর প্রশ্ন বলছে উপযুক্ত তথ্যের আলোকে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। দেখো মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে হলে প্রথমে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। তো বিক্রিত পণ্যের ব্যয়ের
নির্ণয় করার জন্য প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য, তার সাথে নিট ক্রয় এবং ক্রয় সংক্রান্ত যে আনুষঙ্গিক খরচ যেমন আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, মজুরি, এই জিনিসগুলা বা ক্রয় পরিবহন খরচ, এই জিনিসগুলো যোগ করতে হবে। যোগ করে সমপনী মজুত পণ্য বাদ দিতে হবে। কি করতে হবে? সমপনী মজুত পণ্য বাদ দিতে হবে। তাইলে প্রথমে আমরা প্রারম্ভিক বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য 34,000 টাকা, তারপরে বেতন, এটা এইভাবে নেব কি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য প্রারম্ভিক মজুত পণ্য 34,000 টাকা, তারপরে নেট ক্রয় কেন নিব? তাহলে ক্রয় থেকে তার ফেরত বা ক্রয় বাট্টা যদি থাকে সেগুলো বাদ দিব। তাহলে 1 লাখ টাকা ক্রয় আছে, আবার এই যে বহি ফেরত রয়েছে কত? 6,000 টাকা। তাহলে 1 লাখ থেকে 6,000 টাকা বাদ দিলে 94,000 টাকা হবে নেট ক্রয়। এরপরে জাহাজ ভাড়া রয়েছে 5,000 টাকা, ঠিক আছে, আমদানি শুল্ক বা মজুরি এই সমস্ত কিছু নাই, টোটাল যোগ করলে হয় 1,33,000 টাকা। এই 1,33,000 থেকে সমপনী মজুত পণ্য বাদ দিব, ঠিক আছে, যদি থাকে। তো এই প্রশ্নটা পড়ে আমরা কোথাও সমপনী মজুত পণ্য পাইনি, তার মানে সমপনী মজুত পণ্য আমার আর বাদ দেওয়ার দরকার নাই। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমার এটাই বের হবে 1,33,000 টাকা। এর সাথে আমাকে কি করতে হবে? অন্যান্য ব্যয়গুলা দেখাই দিতে হবে। তো অন্যান্য ব্যয়ের মধ্যে আবার একটা কাহিনী রয়েছে, অনাদায়ী পাওনা সঞ্চিতি বা সন্দেহজনক দেনা সঞ্চিতি, এটিও কিন্তু ব্যয়ের একটি অংশ। এটা আবার ব্যয় হিসেবেই দেখাইতে হবে, বাট এটা মাইনাস ফিগারে দেখাইতে হবে, এটা একটা বিষয় রয়েছে। তাহলে অন্যান্য ব্যয় কি আছে? বেতন রয়েছে, তারপরে হলো আর কি আছে, এই যে বরাদ্দকৃত বাট্টা আছে, তারপরে এখানে দেখো মণিহারি আছে, কমিশন রয়েছে। কমিশন মানে এটা প্রদত্ত কমিশন, শুধু কমিশন আছে, তাই না? তাইলে শুধু যদি কোনো একটা কমন জিনিস থাকে যেমন কমিশন, ভাড়া বা বাট্টা, এগুলো যদি থাকে তাহলে এটা প্রাপ্তি না প্রদান এটা উল্লেখ বোঝা যাচ্ছে না, তাহলে এটা ধরেই নিতে হবে প্রদত্ত, ঠিক আছে। তারপরে সন্দেহজনক দেনা সঞ্চিতি, তো এইটাও কিন্তু যাবে। তো এই সঞ্চিতিটা যেহেতু আমরা ক্রেডিট করি, এটা ওখানে আমাদের মাইনাস ফিগারে দেখাই দিতে হবে। তাইলে দেখো অন্যান্য কি, বেতন 12,000 টাকা, বরাদ্দকৃত বাট্টা 10,000 টাকা, কমিশন 9,000 টাকা, মণিহারে 5,000 টাকা, এই যে সন্দেহজনক দেনা সঞ্চিতি 8,000 টাকা, এটা মাইনাস ফিগারে দেখাইতে হবে। এখন দেখো 12,000, 10,000, 9,000, 5,000 এগুলো সব যোগ করব, 8,000 মাইনাস করব, ঠিক আছে, করলে টোটাল 28,000 হবে। তাইলে বিক্রিত পণ্যের ব্যয় 1,33,000 আর অন্যান্য ব্যয় হলো 28,000, মোট যোগ করলে 1,61,000 টাকা হবে। এটি হলো মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ। আশা রাখি তোমরা মুনাফা জাতীয় ব্যয়টাও পেরে গেছো। এরপরে গ নম্বর প্রশ্ন বলেছে যে উদ্দীপকের আলোকে মেসার সালেহ অ্যান্ড কোন এর একটি রেওয়া মিল প্রস্তুত করো। তাইলে এই যে রেওয়া মিল রয়েছে, রেওয়া মিলের সবগুলো আইটেমই এখানে যাবে। হ্যাঁ, তাহলে এখানে সবগুলো আইটেম যাবে, আমরা একটু এগুলো করে ফেলবো। দেখো রেওয়া মিলে কী কী আইটেম আছে। তো এইটা শুদ্ধ রেওয়া মিল করার জন্য মেসার সালেহ অ্যান্ড কোন এর কি রেওয়া মিল 31 ডিসেম্বর 2025। তাহলে প্রথম প্রারম্ভিক মজুত পণ্য ছিল ডেবিট, এটা বসাই নিব। তারপরে ক্রয়, এটা ডেবিট করতে হবে 1 লাখ টাকা, এটা বসাই নিব। বেতন 12,000 টাকা, এটাও ডেবিট করতে হবে। প্রদেয় হিসাব, ওখানে দেখো প্রদেয় হিসাবটা এখানে কি ছিল, ডেবিটে ছিল, বাট এটি চলতি দায়, এটা ক্রেডিটে হবে, এখানে আমরা ক্রেডিট করে দেব। প্রদেয় হিসাব 40,000 টাকা, ক্রেডিট দিব। প্রাপ্য হিসাব 16,000 টাকা, আবার ব্যাংক জমার উদ্বৃত্ত, এটি চলতি সম্পদ, এটা ক্রেডিটে আছে, এটা সম্পদ হলে ডেবিট হয়, তাহলে এটা ডেবিটে বসাই দেবো 45,000 টাকা। আন্তঃফেরত 3,000 টাকা। বহির্মুখী বহন খরচ, এটা ছিল না 8 নম্বরে, 8 নম্বরে ছিল জাহাজ ভাড়া, সরি এখানে জাহাজ ভাড়া হবে, এখানে বহির্মুখী বহন খরচ হবে না। তোমরা যারা আগে স্ক্রিনশট নিছো তারা একটু খেয়াল করো, এখানে এইটা কি হবে, জাহাজ ভাড়া হবে 5,000 টাকা। হ্যাঁ, এখানে জাহাজ ভাড়া বসাও 5,000 টাকা, ওকে। এরপরে প্রদেয় কি ছিল, প্রদেয় বিল ছিল 13,000 টাকা চলতি দায়, এটা হবে। দালান কোটা 55,000, এটা ক্রেডিটও হবে, দায় হলে ক্রেডিট। তারপরে দেখো প্রদেয় বিল কত, 20,000 টাকা, এটা ক্রেডিট। গৃহীত ঋণ 13,000 টাকা, এটাও ক্রেডিট। প্রদেয় বিল কত ছিল, 20,000 ছিল, হ্যাঁ প্রদেয় বিল 20,000 ছিল, ওকে, এটা ক্রেডিট করতে হবে। গৃহীত ঋণ 13,000 টাকা, এটাও ক্রেডিট। দালান কোটা, এটা ডেবিট করতে হবে। হ্যাঁ, তাহলে দালান কোটা 55,000 টাকা, এটা ডেবিট। বরাদ্দকৃত বাট্টা, এটা ব্যয়, এটা ডেবিট করতে হবে। মূলধন 67,000, এটা ক্রেডিট হবে। বিক্রয় 1,40,000, এটাও ক্রেডিট হবে কারণ আয়। বহি ফেরত মানে ক্রয় ফেরত, ক্রয় ফেরত হলে ক্রেডিট করতে হয়। মণিহারি মানে ব্যয়, এটা ডেবিটে হবে। কমিশন মানে ব্যয়, এটাও ডেবিটে হবে। সন্দেহজনক দেনা সঞ্চিতি, এটা ক্রেডিটও হবে। এইবার আমাদের কি করতে হবে,
34,000, 1,00,000, 12,000, 16,000, 45,000, 3,000, 5,000, 55,000, 10,000, 5,000, 9,000 সব যোগ করলে 2,94,000 টাকা হবে। কত হবে? 2,94,000 টাকা ডেবিট দিকে যোগফল হবে। ঠিক আছে? এরপরে হলো কি 40,000, 20,000, 13,000, 67,000, 1,40,000, 6,000, 8,000 সব যোগ করলে 2,94,000 হবে। অর্থাৎ মোট ডেবিট এবং মোট ক্রেডিট দুই পাশ সমান হয়ে গেছে। তাহলে রেওয়া মিলের যোগফল 2,94,000 দেখা। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু 2,94,000ই হয়েছে, বাট এটা ডেবিট ক্রেডিট অল্টারনেটিভ করার পরে মিল আছে। ঠিক আছে, এটার যোগফলও কিন্তু 2,94,000, কিন্তু ডেবিট বা ক্রেডিট এটা কিন্তু ভুল হয়েছে। তো একটা ভুলের কারণে আর একটা ভুল দিয়ে মিলে গেছে, তো এটাকে সামঞ্জস্য ভুল বলা হয়। ঠিক আছে, তো এইটা দেখো আমরা কিন্তু ডেবিট ক্রেডিট ভুল করার সত্ত্বেও দুই পাশে মিলে যায়, এটা কিন্তু এখানে প্রুফ পাইলাম। তো তার মানে কি অবশ্যই মিললে যে একবারে মিলে গেছে 100% এটাও ভাবা যাবে না, অবশ্যই ডেবিট ক্রেডিট দেখে নিতে হবে যে ঠিক আছে কিনা। তো এই ছিল 3 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান। আশা রাখি তোমরা এই প্রশ্নটির সমাধান পেয়ে গেছো। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোথাও কোনো কনফিউশন থাকে বা কোনো পরামর্শ থাকে আমাকে জানাবে, আমি তোমার সেটা কমেন্ট বক্সে জানাবে, আমি সেটা রিপ্লাই দিয়ে তোমাদেরকে রেসপন্স করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।